প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে ATN বাংলার পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সেলিব্রিটি লাইফস্টাইল শো লাইফ অ্যান্ড বিউটিতে। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আর আমি জানি আপনারা আছেন আমাদের সাথে। স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, ফোনের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন। তবে ফোনের মাধ্যমে কানেক্টেড হয়ে আজকে কার সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন, আজকের আয়োজনে যাকে আমন্ত্রণ জানিয়েছি তাকে পরিচয় করিয়ে দিতে গেলে অনেক কথা বলতে হয়। তবে আমি বেশি কথা বলবো না, আপনাদেরকে দেখিয়েই দেব আমাদের সঙ্গে কে আছেন। বাংলাদেশের বিজ্ঞাপন সেক্টরকে স্ট্যাবলিশ করার ক্ষেত্রে যার ভূমিকা অনস্বীকার্য, তিনি শিল্পী তৈরির কারিগর। প্রথম বিজ্ঞাপন নির্মাণ করেছেন 1984 সালে। তিনি একাধারে একজন নির্মাতা, অভিনেতা, চিত্রশিল্পী, কবি, ঔপন্যাসিক। চলুন দেখি আমাদের সঙ্গে কে আছেন। প্রিয় দর্শক, দেখেই নিয়েছেন কে আছেন আমাদের সঙ্গে। আমার মনে হয় তার নামটি আর বিশেষ্য নেই, নামটি বিশেষণ হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে আছেন জীবন্ত কিংবদন্তি শিল্পী, 21 পদকপ্রাপ্ত শিল্পী শ্রদ্ধেয় আফজাল হোসেন। ওয়েলকাম টু লাইফ অ্যান্ড বিউটি। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। শুনলাম শহর জুড়ে আতঙ্ক, একই প্যাটার্নে একের পর এক সাইকিয়াট্রিস্ট খুন হচ্ছে। ও আচ্ছা, বিষয়টা কি? মেসমেট এটা একটা ওটিটি প্ল্যাটফর্মের নতুন একটা সিনেমা। এটাতে অভিনয় করেছিলাম বছর দুয়েক আগে। এটা মুক্তি পেল কেবল। জন মিল্টন এটির নতুন একজন পরিচালক, তার প্রথম নির্মাণ এটা, এবং খুনের ঘটনা, রহস্য উদ্ঘাটনের ঘটনা, কিন্তু মনে হয়েছে যে উপায়টা খুব আলাদা। মানে আমরা সচরাচর যে ধরনের গল্প দেখে থাকি, একটা আলাদা ধরন আছে এটার। আফজাল হোসেন একজন ডিরেক্টর, সেই জায়গা থেকে তিনি যখন উনি ডিরেকশনে কাজ করেন, সেই পরিচালক সত্তা কি বেরিয়ে আসে বা কোথাও কি গিয়ে কনফ্লিক্ট করে? একেবারেই না, একেবারেই না। কারণ আমার মনে হয় যে অত্যন্ত গুণী পরিচালক, তার কাছ থেকে আমার শেখার আছে। আবার যে প্রথম পরিচালনা করছে, যার একেবারেই অভিজ্ঞতা নেই, তারও একটা শক্তি আছে, তার একটা ভাবনা আছে। ওই ভাবনাটা, ওই আলাদা করে দাঁড়ানোর চিন্তাটা না থাকলে সে পরিচালনা আসতো না। তো সুতরাং আমার তো অভিনয় জীবন শুরু হয়েছে 75 সাল থেকে। তো এখন খুব স্বাভাবিকভাবেই তরুণ নির্মাতাদের সঙ্গে কাজ করতে হবে, এবং তারা যখন কোনো কাজের জন্য ডাকেন তখন অনেকগুলো উত্তেজনা কাজ করে। এক হলো, হ্যাঁ, তরুণ নির্মাতা মানে আমি নতুন কিছু মানুষকে জানবো, চিনবো, নতুন একটা গল্প কীভাবে বলা হচ্ছে, এদের ভাবনাটা কীরকম সেটা জানবো। এই সব মিলিয়ে খুব আনন্দদায়ক একটা অভিজ্ঞতা হয়। বাহ, অনেকগুলো সত্তা একজন আফজাল হোসেনের মধ্যেখানে, সেটা আমি চিত্রশিল্পী, অভিনয় শিল্পী, কবি, ঔপন্যাসিক, নির্মাতা। কোন সত্তাকে লালন করতে আপনার সব থেকে বেশি আরাম লাগে, ভালো লাগে? আমি প্রত্যেকটা পরিচয়কে ভালোবাসি, কারণ আমি অসংখ্যবার নানা সাক্ষাৎকারে বলেছি, কোনো একটা নির্দিষ্ট পরিচয়ের জন্য আমি কোনো দিনই কোনো বিষয় নিয়ে মেতে উঠিনি। আমার যা ভালো লাগে সেটা আমি করি, কারণ আমি বিশ্বাস করি যে মানুষের জীবন একটা, এবং সেই জীবনকে তার মতো করে উপভোগ করতে হয়। আমি সৌভাগ্যবান যে আমার অনেক কিছু করার ইচ্ছা না, শুধু আমি চাইলে করতে পারি। সেটি ভালো বা মন্দ সেটা আমি বিচার করি না। আমি যদি খুশি হই, আমার আত্মা যদি আনন্দ বোধ করে, আমি মনে করি একটা বড় প্রাপ্তি হলো। তো সেটা লিখে যদি হয় ভালো, যদি অভিনয় করে হয় ভালো, যদি এঁকে হয় ভালো, মানে
যে কোনো একটা ফরম্যাটে ভালো লাগে, অবশ্যই খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস কি, জানি না এটা আমি করতে পারি বলে আমি কথাটা বলছি তা নয়, মানে মনে হয় কি যে মানুষ যদি একটা কাজ করে তার এক ধরনের একঘেয়েমি থাকতে পারে। আমার যখন থেকে আমি অভিনয় করেছি সে 70 দশক থেকে শুরু করে আমার বিভিন্ন সময় কিন্তু মনে হয়েছে আমি অভিনয় করব না আর। আমি থেমেছি এবং কিছুদিন পর হয়তো আবার অভিনয় করেছি। এটা তো এক ধরনের আনন্দ আছে, এটা তো এক ধরনের উত্তেজনা আছে যে আমি একই বিষয় নিত্য করে যাচ্ছি না, আমি একটা নতুন কিছুর জন্যে আবার চলে যাচ্ছি, সেটাকেও একটু আবিষ্কার করার চেষ্টা করছি। আবার যখন মনে হচ্ছে না আমি এটা একটু করি, মানে সারাক্ষণ জীবনে আনন্দটা পাওয়া যায়। আচ্ছা, কোনো একটি সত্তাকে তাহলে আমরা কোনোভাবে আলাদা করতে পারছি না। আচ্ছা, 70s এর কথা চলে এলো, যখন থেকে আপনি অভিনয় করছেন। আমি 84 সালের কথা বলছিলাম, যে যখন থেকে আফজাল হোসেন নির্মাণ করছেন বিজ্ঞাপন চিত্র। আমাদের মডেলিং সেক্টরকে স্ট্যাবলিশ করার ক্ষেত্রে এই কিংবদন্তির কথা বলতেই হবে বাংলাদেশের। মাত্রা 23 অক্টোবর 40 বছরে পা দিল। ফিরে তাকালে কি কি মনে পড়ে? হ্যাঁ, প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমরা প্রথমে পিয়ারসন্স বলে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করেছিলাম। তারা নতুন প্রতিষ্ঠান, রেডিমেড গার্মেন্টসের বিজ্ঞাপন করেছিল। তো এই প্রসঙ্গটা বলছে এই কারণে যে সময়টা বিজ্ঞাপনের সঙ্গে আমি যুক্ত হই, সেই সময়টা তরুণেরা রেডিমেড কাপড় পরবে এই অভ্যাসটা ছিল না, বানিয়ে কাপড় পরতো তখন। এবং বানিয়ে কাপড় পরার একটা আনন্দও আছে। আমি নিজেও ছাত্র ছিলাম, আমি দেখেছি যে একটা প্যান্ট যদি বানাতে যাওয়া হয় তাহলে একজন বন্ধুর সঙ্গে 4 জন বন্ধু যাচ্ছে, প্যান্টটার মাপ নেওয়া হচ্ছে, প্যান্টটার একটা ট্রায়াল ডেট থাকে, 4 জন বন্ধু আবার যায়, প্যান্টটা পরিয়ে যখন ঘুরিয়ে ফিরে দেখা হয় তখন দর্জি বেচারা দাঁড়িয়ে থাকে আর 4 জন বন্ধু বলে এখানে ঢিলা করতে হবে, ওখানে টাইট করতে হবে। মানে এই বিষয়টা মানুষ এনজয় করতো তখন। সেরকম একটা সময়ে রেডিমেড কাপড়কে জনপ্রিয় করবার একটা চ্যালেঞ্জ ছিল আমাদের। আর আমরা বিজ্ঞাপনে নতুন, মানে আমরা এর আগে মানে কোনো কাজের অভিজ্ঞতা নেই। তো তখন মনে হয়েছিল যে আমরা এটা কীভাবে আলাদা কিছু করতে পারি। তো সেই আলাদা করার চেষ্টাটা সফল হয়েছিল। আর আমি বলবো যে সময় অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মানে আমি করতে পারি অনেক কিছু, কিন্তু সময় আমাকে সাহায্য করলো না, তাতে কোনো লাভ নেই। আমি দীর্ঘকাল ধরে সময়ের সাহায্য পেয়েছি। সময় বলতে হচ্ছে সেই সময়কার অনেক মানুষের সাহায্য পেয়েছি। যেমন মধ্যবিত্ত পরিবার থেকে যে সাহায্যটা পাওয়া। এখন আপনারা যারা অনুষ্ঠান উপস্থাপনা করেন, অভিনয় করেন, গান একটা সময়ে মডেলিংয়ের জন্য কিন্তু বিশেষ করে মেয়েদের পাওয়া যেত না। আচ্ছা, কারণ এটাকে খুব ভালো কাজ বলে বিবেচনা করা হতো না, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার মনে করতেন না সেটা। কিন্তু আমরা কিছু বিজ্ঞাপন করে ফেলার পর এক ধরনের আস্থা তৈরি হয়েছিল, মানে কাজটি বিজ্ঞাপন, কিন্তু খেয়াল করুন যে একটা আস্থা তৈরি হলো যে এই কাজটি করা যেতে পারে বা সম্মানজনক। হ্যাঁ, এটা একটা আমাদের অনেক বড় সাকসেস আমি বিবেচনা করি। যে তারপর থেকে আমরা লক্ষ্য করি যে বিজ্ঞাপনে মডেল পাওয়া আর সমস্যা হয়নি, আগ্রহ নিয়ে ভালোবেসে সবাই মডেলিং করতে এসেছে। বাহ, অসংখ্য শিল্পী তৈরি করেছেন এবং আমরা প্রায় শুনি সব নামকরা শিল্পীদের, ওনারা বলেন যে শুরুতে কি হলো, মাত্রায় ছবি জমা দিলাম, তারপরে কল পেলাম, জার্নিটা শুরু হলো। যাদেরকে তৈরি করেছেন বা মাত্রার মাধ্যমে যারা প্রতিষ্ঠিত হয়েছে, কার কার জন্য আপনার গর্ব হয়? আমার মনে হয় যে সবার জন্য গর্ববোধ হয়। তবু আমি কিছু নাম বলতে চাইবো। আমি বিশেষ করে বলবো মৌয়ের কথা, আচ্ছা, তানিয়ার কথা, সুইটির কথা, নোবেলের কথা, পল্লবের কথা, এটা মনে করাও কঠিন, এত নাম। তো মানে কি তখন আসলে কি আমরা ঠিক, ওরাও মডেলিং করতে এসেছিল তার চাইতে অনেক বেশি যে ওরাও কিন্তু একটা সময়কে উপভোগ করতে এসেছিল। মানে এমনও দৃশ্য আছে যে একজন হয়তো একটা পণ্যের জন্য মডেলিং করছে এবং বাকিরাও এসে ওই শুটিংয়ের সময়টাতে ওখানে কিন্তু থাকছে, আড্ডা দিচ্ছে, খাচ্ছে। এটা একটা অদ্ভুত পরিবেশ ছিল। আর একটা বিষয় আমি গুরুত্ব সহকারে মেনশন করতে চাই এখানে, সেটা হচ্ছে যে আপনি একটু আগেই বলেছেন না যে
নামই বলেছে যে সময়, হুম সময়টা মানে কত চমৎকার ছিল যে আমি ইচ্ছা করলে একটা নতুন ছেলেকে মেয়েকে সুযোগ দিতে পারতাম না যদি সময় আমাকে সাহায্য না করতো। ধরুন আমি বলছি হচ্ছে 80-র দশকের কথা। আপনি এখন এই 2024-এ এসে শোনেন না যে অমুককে নেওয়া যাবে, অমুককে নেওয়া যাবে না। এটা কিন্তু সেই সময়ে ছিল না। কেউ এরকম নির্দেশ পিছন থেকে দেয়নি যে কাকে নেওয়া যাবে আর কাকে নেওয়া যাবে না। এবং মনে রাখতে হবে প্রত্যেকে কিন্তু নতুন ছিল, কিন্তু নতুনদের উপরে সবাই ভরসা করেছে যে নতুন মানে ভালো নয় কথাটা ঠিক না, নতুন মানে নতুন কিছু আসতে পারে। আপনি যে কথাটি বললেন সেটা গানের ক্ষেত্রেও আমরা শুনি যে একটা সময় ছিল 80-র দশকে 90 দশকে যেখানে মিউজিক ডিরেক্টর, দুজন শিল্পী, মিউজিশিয়ান সবাই একসাথে বসে যদি চলচ্চিত্রের গানই বলি যে একটা গান তৈরি হতো। আর সেই জন্য কিন্তু সেই গানগুলোর স্থায়িত্ব আমাদের মনে বেশি। তো মডেলিং সেক্টরে বলি বা নাটক বা চলচ্চিত্রের কথায় যদি বলি নির্মাতার জায়গা থেকে, এই যে বললেন না যে হয়তো মৌ আপুর শুটিং হচ্ছে, পল্লব ভাই এসে বসে আছেন, এই জিনিসটা না মানে প্র্যাকটিসটা চলে যাওয়ার কারণে কি সেই কাজটা এফেক্টেড হয় বা সেটা কি দর্শকরা এই সেক্টরটাতেও বুঝতে পারে গানের মতো? আচ্ছা, এটা তো শিল্প। আর শিল্প তো আসলে আবেগপূর্ণ একটা বিষয়। আবেগ যদি ওখান থেকে তুলে নেওয়া হয় তাহলে যেটি থাকবে সেটি তো শিল্পেরও তো একটা জান আছে, জীবন আছে, সেটি তো থাকবার কথা না। তো সুতরাং আমার মনে হয় যে প্রেম, আবেগ এগুলো সম্পৃক্ত থাকা খুবই জরুরি। এবং বিশ্বাস করি যে তখন প্রতিটি ক্ষেত্রে মানুষের সেটা ছিল এই কারণে লক্ষ্য করেন যে সেই সময়টাতে কিন্তু কেউ অর্থ রোজগারের জন্য গান গায়নি, কবিতা লেখেনি, উপন্যাস লেখেনি, বা টেলিভিশনে খবর পড়েনি, বা মঞ্চে নাচতে যায়নি। এগুলো ভালোবাসে বলে করতে গিয়েছে। এবং পরবর্তীতে সময়ে হয়তো এই মাধ্যমগুলো উপার্জনের জন্য ভালো জায়গা হয়েছে, কিন্তু প্রথমে তারা কিন্তু এসেছেই হচ্ছে ভালোবেসে। আর সেই ভালোবাসার ফলটা সেই সময়ে প্রত্যেকে উপভোগ করেছেন। একেবারেই সেই সময়টাতেই যাবো। আর একটু যদি পেছনে যাই, যে একজন আফজাল হোসেনের স্টুডেন্ট লাইফের কিছু গল্প আমি শুনতে চাইবো। আমি ভুল না করলে বাবা মেডিকেল অফিসার, বাবা ডাক্তার ছিলেন। সেই জায়গা থেকে আফজাল হোসেন আর্ট কলেজে ভর্তি হলেন ঢাকা ইউনিভার্সিটির। একটু কি দ্বন্দ্ব বা কিছু, বাবা কিভাবে সাপোর্ট করেছিল? স্বাভাবিক কথা যে সাধারণত বাবা মারা তো চান না যে সন্তানরা এমন একটা বিষয় লেখাপড়া করুক যে বিষয়টা তাকে ভবিষ্যতে খুব সংকটে ফেলবে, সে উপার্জন করতে পারবে না, অনিশ্চয়তা। হ্যাঁ। আর লক্ষ্য করবেন যে যদি আপনার উপন্যাস পড়ার শখ মানে অভ্যাস থাকে, বা সিনেমাতেও দেখবেন, আগে সিনেমাতে উপন্যাসে দেখা যেত যে মানুষটা শিল্পী, তার পেটে ভাত নেই, তার চুল উস্কো খুস্কো, তার নখে ময়লা, সে কোনা ঝোলা পাঞ্জাবি পরে, সে উদাস হয়ে ঘুরে বেড়ায়। তো এইটা তো একটা প্রতিষ্ঠিত ইমেজ ছিল মানুষের মনে। তো কোন বাবা মা চায় যে আমার সন্তানটা ওরকম করবে একদিন? তো হ্যাঁ, সেই সময়টা আমারও একটু জিদ ধরতে হয়েছিল যে আমি এটা ছাড়া আর অন্য কিছু করতে চাই না। আঁকার প্রতি ফ্যাসিনেশনটা বা প্যাশনটা কিভাবে, যে বাবার সাথে জেদ করে আপনি আর্ট কলেজে ভর্তি হলেন? না, বাবার সাথে জেদ করে না, আমি অন্য কিছু পড়তে চাইনি, মানে জেদ ধরা ওইটা যে আমি এখানেই পড়বো, আমি এটাই পড়বো। আর ছবি আঁকাটা ছোটবেলায় এটা ঠিক আসলে খুব আয়োজন করে না। যতটুকু মনে করতে পারি যে আমার আব্বার অভ্যাসটা ছিল। আব্বা ডাক্তার ছিলেন, ওনার একটা অভ্যাস ছিল, উনি কথা বলতে বলতে প্রেসক্রিপশনের উপরে ছবি আঁকতেন। আচ্ছা। ওটা আবার রোগীর জন্য যখন প্রেসক্রিপশন লিখতেন তখন ওটা আবার ফেলে দিতেন। আর ওটা ফেলে দিলে আমি ওটা নিয়ে আসতাম, নিয়ে এসে খুলে ওটা দেখে কপি করতাম। আচ্ছা। ওভাবেই আসলে শুরু, কিন্তু এমন না যে ছবি আঁকার ব্যাপারে আমি একটা বদ্ধপরিকর হলাম যে আমি শিল্পী হব। শিল্পী কীভাবে হতে হয় আমি তখন জানিও না। আমার একজন কাকা বিদেশে পড়তেন, ডাক্তারি পড়তে গিয়েছিলেন উনি লন্ডনে। উনি একবার ছুটিতে আসেন, ছুটিতে এসে আবিষ্কার করেন যে তার ভাতিজার প্রতিভা আছে। আমি বুঝলাম যে এটা প্রতিভা। উনি তখন বুঝিয়ে দিলেন যে এটা এই সবাই আঁকতে পারে না, তুমি এটা পারো। তো তখন আমার আব্বা ওই কাকাকে বলছিলেন যত লেখাপড়া করতে চায় না ওকে একটু বুঝিয়ে টুঝিয়ে বলো। তো কাকা আমাকে বলছিলেন যে তুমি লেখাপড়াটা ঠিকঠাক মতো করো, তোমাকে আর্ট কলেজে ভর্তি করে দেওয়া হবে। এই প্রথম জানলাম যে আর্ট কলেজে ভর্তি হওয়া যায়।
তারপরে তো সেখানে আঁকা শুরু হলো, থিয়েটার, আর সেখান থেকে থিয়েটার জীবন থেকে অভিনয় মাত্রা, বাকিটা সবাই জানে, বাকিটা সবাই জানে। সেই সময়ের কথা একটু জানতে ইচ্ছে করছে যে 80-র দশকের কথা যদি আমি বিশেষ করে বলি, যে আফজাল সুবর্ণা মানেই পর্দার ম্যাজিক। এই ম্যাজিক্যাল জুটির পেছনের কোনো একটা গল্প, কোনো একটা শুটিং এর গল্প যেটা আপনার এখনো মনে পড়লে ঠোঁটের কোণে হাসি চলে আসে, সুন্দর একটা স্মৃতি। শুটিং এ তো কত কিছুই হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে জুটি বলা হয়, আমরা উপভোগ করি, কিন্তু আমরা কখনোই কেউ ভাবিনি যে আমরা একসঙ্গে অভিনয় করে জুটি হবো, এবং কেউ ভাবতেও পারে না। কারণ কেউ যদি প্রতিজ্ঞা করে ভাবে যে আমি 100 সিনেমায় অভিনয় করবো একসাথে, ওটা দর্শক যদি গ্রহণ না করে তাহলে কোনো উপায় নেই। আবার যদি দুটি নাটক বা দুটি সিনেমায় কেউ অভিনয় করে, দর্শক যদি মনে করেন না এরা জুটি, এটা সম্পূর্ণ দর্শকের চোখের বিষয়। তবে হ্যাঁ, আমরা যেহেতু একসঙ্গে মঞ্চেও অভিনয় করতাম, আমরা খুব ভালো বন্ধু ছিলাম, তো সুতরাং বোঝাপড়া একটা বিষয় থাকে। যেমন ফুটবলে যখন মাঠে যখন একজন খেলোয়াড় আরেকজন খেলোয়াড়কে পাস দেয়, সে তো আসলে বুঝতে পারে যে আমাকেই দেবে সে পাসটা, তাই না? 4 জন খেলোয়াড় হয়তো দৌড়াচ্ছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা কি, বোঝাপড়াটা হচ্ছে এই যে মুভ দেখে অনুমান করে যেটা আমাকে দেয়া হবে। এটা হচ্ছে বোঝাপড়া, যে বোঝাপড়ায় খেলা ভালো হয়, অভিনয় এক ধরনের খেলা, সেটা ভালো হয়। তো সেটা আমাদের হতো, এই কারণে আমাদের বোঝাপড়াটা চমৎকারভাবে ছিল। এমন ছিল, আমি একটা গল্প বলতে পারি, সেটা হচ্ছে আমার খুব লেখা খুব বিখ্যাত একটা নাটক টেলিভিশনের। আমার কালে সেই নাটকটা দেখেননি এমন কোনো মানুষ আমি পাই নাই, মনে রাখেন নাই এমন কোনো মানুষ আমি পাই নাই। নাটকটার নাম ছিল পান্ডেনা রুমকি। নাটকটা লেখা হয়েছিল, রিহার্সাল হয়েছিল, শুটিং হয়েছিল, কিন্তু নাটকটার শেষ দৃশ্যটা লেখা ছিল না। লেখা ছিল না মানে আমি বলেছিলাম এটা লেখার দরকার নেই, আমরা স্টুডিওতে ঠিক করে নেবো কীভাবে কী হয়। তো তার মানে হচ্ছে যে আমি তো জানছি, কিন্তু যে অভিনয় করবে আমার সঙ্গে সে তো জানছে না, যে প্রডিউসার সেও তো জানছে না। তো শেষ পর্যন্ত করার পরে প্রডিউসার উপর থেকে বলছেন এখন শেষ দৃশ্য কি হবে। তখন ক্যামেরা ট্যামেরা সব চারিদিকে আছে, আমি ন্যারেট করলাম যে এই হবে, এই হবে, এই হবে, এই হবে। এখন সেটা তো ন্যারেট করা, অভিনয় তো ডিটেল কিছু কাজও থাকে, বা ডায়লগ ছিল না, মানে জাস্ট কিছু মোমেন্টস ছিল। বিষয়টা ছিল যে স্বামী স্ত্রী, তাদের ডিভোর্স হবে, একটা ম্যাজিস্ট্রেটের কাছে এসছে, লয়ারের কাছে এসছে যে ওইখানে ধোকা মাত্র ডিভোর্সটা হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত এই যে খানিকক্ষণ বসে থাকার পর যখন একজন যাওয়া শুরু করে, মানে যখন ডাকা হয়, একজন যখন যাওয়া শুরু করে, তখন আরেকজন তাকে থামায়, ওখানে নাটকটা শেষ হয়। কিন্তু এই যে থামানোটা, এই থামানোটা মানে ওই নাটকটা যারা দেখেছেন, যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে ওই থামানোর কথাটা বলবে যে কী ছিল। মানে নাটকটার মূল পাওয়ার ছিল ওই থামানোটা। মানুষ তখন প্রেমকে নতুন করে আবিষ্কার করেছিল, কিন্তু সেটা লিখিত ছিল না, সেটা বোঝাপড়ার বিষয় ছিল শুধু। ওই বোঝাপড়াটা না থাকলে তো আসলে পর্দার ম্যাজিক ক্রিয়েট হওয়া সম্ভব নয়। শুধু পর্দার ম্যাজিক মানে একটা অভিনয় শুধু না, একটা গান গাওয়া, একটা ছবি আঁকা, নাচা, একটা ডিরেকশন দেয়া, সব কিছু বোঝাপড়ার ব্যাপার। একেবারেই। যেহেতু একটা নাটকের কথা চলে এলো, আমি একটা চলচ্চিত্রের গল্প শুনতে চাইবো, পেছনের গল্প, সেটা হলো দুই জীবন। তুমি আজ কথা দিয়েছো, দুটি মন ঘর বাঁধবে, এই গানটি দেখেনি এরকম তো বাংলাদেশে কাউকে খুঁজেও পাওয়া যাবে না। আমার না দুই জীবনের একটু পেছনের গল্প জানতে খুব ইচ্ছে করে, এটা মানে আমার জানার ইচ্ছা, যে শুটিং এর কোনো একটা গল্প। আচ্ছা, দুই জীবন, ধন্যবাদ। দুই জীবন শুরু করবার আগে কিন্তু আমি মনে মনে ঠিক করে ফেলেছি আমি আর সিনেমা করবো না। তাই? হ্যাঁ। এই অভিমানটা কেন হলো যে কেন সিনেমা করবেন না? আমি গিয়েছিলাম হচ্ছে, আমার মনে হয়েছিল যে আমার বয়সী ছেলেকে একজন প্রতিষ্ঠিত প্রযোজক যখন সিনেমায় এরকম একটা মূল চরিত্রে ডাকছেন, তার মানে হচ্ছে সিনেমার একটা পরিবর্তন হবে। তো আমি বুঝতে পারি যে না, ওই পরিবর্তনটা হবে না, যে পরিবর্তনটা আমি মনে করছি। যেটা হবে সেটা হচ্ছে গল্প একই থাকবে, অভিনেতা অভিনেত্রীরা পাল্টে যাবে। তো সেটা আমি তো নিশ্চয়ই এই জন্য সিনেমায় যাইনি যে আমি গাছতলায় নেচে নেচে দূরে দূরে গান গাচ্ছি, এরকম একটা জন্য যাইনি। তো সুতরাং আমি মনে করেছিলাম যে এটা টু আর্লি, আমার এটা করা ঠিক হবে না। তো সেই সময় মাউন ভাই একদিন এই ছবির প্রস্তাব নিয়ে আসেন। মাউন ভাই মানে আব্দুল্লাহ মাউন, উনি আমাকে টেলিভিশন নাটকেও নিয়ে এসেছিলেন। তো উনি আমাকে বলেন যে শোনো, এই সিনেমাটা করতে হবে। তাই বলে মাউন ভাই আমি তো করবো না ঠিক করেছি, এই কারণে করবো না। তো বলছে কি যে না, এইটা করতে হবে এই কারণে যে ধরো আমি সিনেমা বানাই, টেলিভিশনের অনেক বড় প্রযোজক ছিলেন,
তো আমি সিনেমা বানাই, এটা সিনেমার লোকজন মনে করে যে আমাকে দিয়ে সিনেমা হবে না, আচ্ছা, কারণ আমি টেলিভিশনের। আর তুমি টেলিভিশনে অভিনয় করো, অনেকে ধরে নেয় যে তোমাকে দিয়ে সিনেমার অভিনয় হবে না। তো সুতরাং আমাদের দুজনের ওই কারণে অভিনয় করতে যাওয়া উচিত হবে, মানে একটা সিনেমা আমরা চলো করি। আমি ওটার কারণে করতে সম্মত হই, করি। আর যে গানের কথা বললেন এই গানটা, হ্যাঁ সত্যি যে বাংলাদেশে এমন কোনো দর্শক নেই যে এই গানটি কখনো আমাকে বলেছেন যে এই গানটা ভালো লাগে না। প্রত্যেকের প্রিয় গান এটা। আর আধুনিক গান গায় কিন্তু এই গান গায়নি এরকম শিল্পীও নেই। টেলিভিশন চ্যানেল, এমন কোনো টেলিভিশন চ্যানেল নাই যে এই গানটা ফিলার হিসেবে ব্যবহার করে না আর কি। তো যাই হোক, সেটা তো গানটা সুন্দর ছিল সেজন্যে। আর যে কারণে এই আমার এই গানটা প্রসঙ্গে কথা বলছি সেটা হলো, এই গানে তো একটা নাচ আছে, আপনারা যদি দেখে থাকেন। আমি খুব নাচতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, মানে পারতাম না আর কি। বিষয়টা দেখা গেল যে স্টেপিং মিলাতে গিয়ে গানের লাইন ভুলে যাচ্ছি, এরকম হতো আর কি। তো আমি মামুন ভাইকে বললাম, মামুন ভাই আমি তো এটা পারবো না, পারছি না, একটা কাজ করেন, সেটা হলো নাচের জায়গাটা সব দিতি করুক, আর আমাকে সামান্য সামান্য দু একটা জায়গায় যতটুকু পার করা যায় সেগুলো করেন, কারণ এই নাচতে গেলে আমার খুবই বিপদ হচ্ছে। ওভাবেই আসলে গানটা এখন দেখলে বোঝা যায় যে গানটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে না করে নাচের পোর্শনটা মানে দ্বিতীয় দিকে থাকে, নায়িকা করলে এইভাবে পার করা হয়েছিল। কত ঘটনা বহুল জীবন এবং আলাদা আলাদা প্রজন্ম দেখলেন। আমি আবারও বলবো যে এই পরিবর্তনটা আসলে কেমন উপভোগ করেন? কতগুলো প্রজন্ম আপনি এক্সপিরিয়েন্স করলেন? প্রজন্মের চেয়ে আমার কাছে মানে মনে হয় কি যে মহাসৌভাগ্যবান। এই অর্থে মহাসৌভাগ্যবান, আমি একটা লেখা লিখছি, সেই লিখতে গিয়ে আমার মনে হলো যে জন্মানোর পর হয়তো আমি ভারত পাকিস্তানের ভাগ দেখিনি, কিন্তু ভাগের পরবর্তীকালে পাকিস্তান ভারতের যে টেনশনটা সেটা দেখেছি, একদম ছোটকালে দেখেছি। ওখান থেকে শুরু করে এই যে আজকে পর্যন্ত মানুষের ভেতরে যত ধরনের সংকট তৈরি হচ্ছে, এটা তো এক জীবনে দেখতে পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। মানে একটা দীর্ঘ জীবনে মানুষ কতভাবে পরিবর্তিত হলো, কত রকমভাবে, সেটা দেখতে পাওয়া তো অনেক সৌভাগ্যের ব্যাপার, অনেক সৌভাগ্য ব্যাপার। শুধু যে নাটক করি সেজন্য না, সিনেমার সঙ্গে যুক্ত ছিলাম সেজন্য না, ছবি আঁকতে পারি সেজন্য না, মানে আমি বলছি পুরো জীবনটা জুড়ে যে ঘটনাগুলো আমাদের সামনে এসে দাঁড়ায়। এখন ছবি আঁকা হয়? এখন নিয়মিত ছবিটাই আঁকি। এখন নিয়মিত ছবি আঁকি কারণ এখন তো বলতে গেলে বেকার, তেমন কোনো কাজ নেই, ছবি আঁকে লিখি। এই লেখালেখির কথা একটু আসতে চাই যে কবিতা, উপন্যাস, নাট্যকার হিসেবে আপনি কাজ করেন, সবগুলো লেখার ছন্দ কি একই? মানে গ্রামারটা আপনি কোন গ্রামারে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আরাম লাগে কোনটাতে? কবিতাটা কিন্তু আমি কবি, আমার মধ্যে যে কবিত্ব বোধ আছে তা ঠিক না। কবিতাটা একটা ফর্ম। আমার কাছে মনে হয় যে আমি হয়তো একটা খুব কারেন্ট একটা বিষয় মনে হলো, তো ওটা আমি হয়তো লিখলাম। হয়তো উপন্যাসটা ওরকমভাবে লিখি না, কয়েকটি উপন্যাস আছে, কিন্তু উপন্যাস রেগুলার আমি লিখি না। মেইনলি হয়তো ভ্রমণ কাহিনী লিখেছি, হয়তো আমার অভিজ্ঞতার যে বিষয়ক যে লেখাগুলো সেগুলো লিখেছি। আর কবিতার বেলায় যেটা হয় কি, এটা কোনো লেখাই বা কোনো আঁকা কোনো শিল্পী বা লেখক দাবি করতে পারবে না। প্রচলিত আছে, বলা হয় যে আমি আঁকি, আমি লিখি, বিষয়টা তা নয়। আসলে কেউ লেখায়, কেউ আঁকায়। মানে আমি তো লিখতে বসলেই লেখাটা হবে এই নিশ্চয়তা তো দিতে পারি না। আমি আঁকতে বসলেই যে আঁকতে পারবো এটা তো বলতে পারি না। এই আনসার্টেনিটিটা কিন্তু থাকে শিল্পকর্মে, এবং সেটা মানুষ উপভোগ করে। আর সবচেয়ে উপভোগ করে হচ্ছে মানুষ সুফি সাধকের মতো হয় যে আমার এই চিন্তাটা ছিল না, কিন্তু এই চিন্তাটা এসেছে, কোত্থেকে এলো, এটা কিন্তু চালিয়ে নেয়। ওই চালিয়ে নেওয়ার কারণে একটা লেখা তৈরি হয়ে যায়, একটা ছবি আঁকা হয়ে যায়। কি সুন্দর করে বললেন, আমি শুনছিলাম মুগ্ধ হয়ে। আচ্ছা, দুই জীবনের নায়ক এক জীবনে তার কত ভক্তদের কাছ থেকে কত রকমের ভালোবাসা পেয়েছে, তার তো ইয়ত্তা নেই নিশ্চয়ই। কোনো পাগল ভক্তের পাগলামের কথা কি আমাদেরকে একটু বলবেন, নারী ভক্তের?
বহু রকম আছে। একজন হচ্ছে এক ভদ্রমহিলা, আমরা চিটাগাং যাচ্ছিলাম, তো এই হাইওয়ে রেস্টুরেন্টগুলো আছে, ওখানে আমরা বন্ধুবান্ধব কয়েকজন নেমেছি চা খাওয়ার জন্যে। তো একজন ভদ্রমহিলা এসেছিলেন, এসে সারা জীবনে তো নানান ধরনের মানুষ নানাভাবে অটোগ্রাফ চেয়েছেন, কিন্তু এই অটোগ্রাফ চাওয়াটা খুবই আলাদা ছিল। উনি এসে টেবিলের উপর একটা থাপ্পড় দিয়ে বললেন, এই যে এখানে অটোগ্রাফ দেন, এবং খুবই রাগী ভঙ্গি ওনার। তো আমরা সারপ্রাইজ যে এটা কি অ্যাপ্রোচ হতে পারে একটা মানুষের। আপনার জন্য আমি আমার স্বামীর হাতে মার খেয়েছি। তাহলে তো অঙ্গভঙ্গি যথেষ্ট মার্জিত ছিল, আরো অ্যারোগেন্ট। এটা আমার কাছে খুব মজা লেগেছিল, খুবই মজা লেগেছিল। আর কি কি মনে পড়ে? না, অসংখ্য তো আছে, হ্যাঁ, এটা যেরকম একটু ডিফারেন্ট। আরেকটা হচ্ছে একবার আমরা সব বন্ধু বান্ধব বছরে একবার কক্সবাজার যেতাম, ফ্যামিলি নিয়ে সবাই যেতাম। তখন আমি বিয়ে করিনি। তা আমরা ট্রেনে যাচ্ছি, কিন্তু ট্রেনটা কী কারণে বারবার স্টেশনে যে থামছিল, বিভিন্ন স্টেশনে থামবার কথা না, এবং বোঝা গেল যে এটা খুব দেরিতে পৌঁছাবে। তার মানে আমরা কক্সবাজার চিটাগাং নেমে কক্সবাজার রওনা হতে পারবো না, এটা মনে হয়েছে। মানে সন্ধে হয়ে যাবে চিটাগাং যেতে। তো একটা মেয়ে, আপনার বয়সে এরকম একটা মেয়ে, তখন মানে সে ওরকম আমার সামনে দিয়ে যাচ্ছে আসছে, আমাদের কম্পার্টমেন্টে আমরা অনেকে বসা 15-20 জন, তো যাচ্ছে আসতে। একটা সময় সে স্ট্রেট দাঁড়িয়ে বলে, আপনি আমাকে একটু বাসায় নামিয়ে দিতে পারবেন? তো এরকম একটা প্রস্তাব কিন্তু আমরা সিনেমায় দেখি, এবং আমরা এটা ভাল লাগে আমাদের। সিনেমায় দেখি নায়িকা নায়ককে বলছেন, আমরা দেখতে তখন অলরেডি আফজাল হোসেন। হ্যাঁ, তো বাস্তব জীবনে কিন্তু খুবই বিব্রতকর, মানে আপনি এটা আশা করেননি। এবং আমি তো বলছি এটা অন্তত 40 বছর আগের গল্প, তাই না? তো মানে আমি তাও মেনে নিতাম যখন আপনি আফজাল হোসেন হননি, সবাই চেনে না, মানে চেনা অবস্থা। এটাই আমি অবাক হই। উনি বলেছিলেন, তার রিজনটা হচ্ছে এই, ব্যাখ্যা করেছিলেন যে আমি বাড়িতে বলে আসিনি যে আমি আসছি, কারণ বলে আসার দরকার নাই, আমি তো বিকেলের দিকে পৌঁছে যাব। এখন সন্ধে হয়ে যাচ্ছে, আমি নেমে একা, 40 বছর আগে তো ওরকম একটা মেয়ে সাহস করে সন্ধেবেলা যেতে চায় না, কিন্তু যেহেতু আমাকে সে টেলিভিশনে দেখে, মনে করেছে যে এই লোকটি নিরাপদ বোধ হয়, এই মনে করে সে আমাকে প্রস্তাবটা করেছে। এখন আমার এক বন্ধু পাশ থেকে বলে উঠলো, না না না, ও কী করে যাবে, কারণ ও তো আমরা তো চিটাগাং আজকে থাকবো, কোন হোটেলে আমরা থাকবো সেটাও আমরা জানি না, তো সুতরাং আমাদের ছেড়ে তো বাইরে কোথাও যেতে পারবে না। তো মেয়েটা একটু অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বলেছিলেন যে নাটকে তো অনেক ভালো ভালো কাজ করতে পারেন, বলে চলে গেলেন। আমার কিন্তু এখনও যদি বলি, অনেক হয়তো আনন্দের গল্প আছে বহু, কিন্তু এটা কিন্তু এখনও মনে পড়লে বেদনা দেয়, যে হয়তো সে মনে করেছে আমি পারতাম, কিন্তু যাইনি। আচ্ছা, এই কথাটা আপনার মনে থেকে গেছে স্বাভাবিকভাবেই। এরকম অনেক ঘটনা আছে, আমি জানি, দর্শকরাও জানে যে শত সহস্র ঘটনা, যতগুলো ক্ষেত্রে বিচরণ করেছেন প্রত্যেকটি ক্ষেত্রে সফল। একজন সফল আফজাল হোসেনের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? কাকে আপনি থ্যাংক ইউ বলতে চান? আমার প্রথম কবিতার বইয়ের নাম হচ্ছে 3 নারীর পাঠশালা। আচ্ছা, প্রথম কবিতার বইয়ের নাম। এটা হচ্ছে আমার বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আমি কবিতার বইটার নাম দিয়েছিলাম এটা। আমি মনে করি যে একটা মানুষের জীবনে 3টে টার্নিং পয়েন্ট আছে। একটা হচ্ছে মা, 3টে পাঠশালায় তাকে পড়তে হয়। একটা হচ্ছে মা পড়ায়, আর একটা হচ্ছে বোন, ছোট একটা বোন যদি থাকে সে পড়ায়, আর একটা হচ্ছে কি স্ত্রী। তো আমি অবশ্যই যদি আমার সারা জীবনের পুরো ঘটনা এক করি, তাহলে মনে হয় যে গ্র্যাজুয়ালি এক একজন মানুষ যে প্রেম, ভালোবাসা এবং অনুভবটা দিয়েছে, সেটার কারণেই হয়তো অনেক কিছু করা সম্ভব হয়েছে। 3 জনকেই তার মানে আপনি থ্যাংক ইউ বলবেন। অনেক ধন্যবাদ। অনেক কথা বাকি থেকে গেল। আপনার এই ঘটনাবহুল জীবনের সব গল্প তো এতটুকু সময় শোনা সম্ভব নয়। আবারও ধন্যবাদ জানাতে চাই, আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। একদম শেষ প্রান্তে চলে এসেছি, দর্শকদের জন্য কি বলবেন? দর্শকরা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, সেই জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবং সবসময় আমি একটা কথা বলি যে কোনো পরিস্থিতিতে ভালো নিয়ে ভাবুন, ভালো থাকবার চেষ্টা করুন।
খুব ভালো থাকবেন। নিশ্চয়ই এটিএন বাংলায় আবারও আপনাকে পাবো সেই প্রত্যাশায় রইলাম। বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। প্রিয় দর্শক, একজন আফজাল হোসেনকে এতটুকু সময়ে প্রেজেন্ট করা সেটা সম্ভব নয়, আপনারা জানেন। শিখে ভাগও তুলে ধরা সম্ভব হলো না, অনেক গল্প বাকি রয়ে গেল। তবুও চেষ্টা করেছি যে তার জীবনের না বলা বা অজানা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে। আশা করছি সময়টাকে একটু হলেও সুন্দর করতে পেরেছি। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন।